হ্যালো, গুড মর্নিং। আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা, তো তার জন্য আমি উপোস করেছি। এটাই আমার প্রথম যেখানে আমি কৌশিকী অমাবস্যাতেই উপোস করেছি। তো তোমরা কে কি উপোস আছো আমায় কমেন্ট করে জানিও। তো সকাল সকাল স্নান সেরে ভাবলাম মন্দিরে যাব যখন, তখন একটু শাড়ি পরেই যাওয়া যাক। শাড়ি তো পরবো, কিন্তু কোনটা পরবো বুঝতে পারছিলাম না। তাই দুটো শাড়ি যখন মার, তখন মাকে বললাম যে কোন শাড়িটা পরবো তুমিই বলে দাও। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও কোনটা পরলে বেটার হতো। যদিও বা আমার লাল শাড়ি পরা ফটোজ ভিডিওস অনেক আছে। তো মা বললি ইয়েলো কালার শাড়িটাই পর, কারণ এই কালারের শাড়িটা আমি কোনোদিন গায়ে লাগাইনি। যদিও বা ইয়েলো কালারের শাড়ি আমার আছে, কিন্তু এটা ইয়েলোর থেকে একটু অন্যরকম। কালারটা খুব ভালো লাগছিল আর খুব মিষ্টি। তো যাই হোক, তো আমি মার হেল্প নিয়ে শাড়িটা পরে নিলাম। তো হেল্প ছাড়া পরা যাবে না, কারণ সুতি জামদানি এইসব শাড়ি পরতে গেলে কারো না কারো হেল্পের দরকার পড়ে। তো আমার কাছে তো মা ছাড়া এখন বর্তমানে কেউ নেই, আর দিদিও চলে গেছে শ্বশুর বাড়িতে। তো তার জন্য মাকেই বললাম আমাকে একটু হেল্প করে দাও শাড়িটা পরতে। তো মাও খুব যত্ন সহকারে আমাকে হেল্প করে দিচ্ছিল। আর আমি আগাগোড়ার থেকেই শাড়ি পরতে খুব পছন্দ করি, পরাতেও খুব পছন্দ করি। তো যাই হোক, আমার আশেপাশে যত কাকিমা আছে বোনরা আছে আমার কাছেই আসে শাড়ি পরতে, আমারও খুব ভালো লাগে। তো যাই হোক, মার হেল্প নিয়েই আমি শাড়িটা পরে নিলাম। তো শাড়ি পরার পর আমি ভাবছিলাম হাতে কি পরবো, তো মা বললো যে চুড়ি তো আছে, তো হাতে চুড়ি পরে নে। তো ভাবলাম ঠিক আছে, চলো মিসম্যাচ করে একটু চুড়ি পরা যাক। তো হাতের সামনে এটাই ছিল, তো ভাবছিলাম যে এটা পরবো, কিন্তু যাবে তো না, তারপরও পরে নিলাম। কারণ হাতের সামনে আর কোনো কিছু ছিল না। আর ওদিকে মাও বলছিল যে অনেক বেলা হয়ে যাচ্ছে, অলরেডি 11টা বেজে গেছে, তুই মন্দিরে কখন যাবে, অন্নভোগও তো দিতে হবে। তো যাই হোক, তো আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। আজকে যাচ্ছি আমার এক পিস্তত দিদির সাথে মন্দিরে। তো সে এসেছে বাপের বাড়িতে কিছুদিনের জন্য ঘুরতে। তো আজ আবার কৌশিক অমাবস্যা আছে বলে, তো সে ভাবলো যে একটু মন্দিরে যাবে। তো যেই মন্দিরে আমরা আজকে যাচ্ছি সেই মন্দিরে আমারও শ্রাবণ মাসে যাওয়া হয়নি। তো তাই ভাবলাম যে যাচ্ছি যখন, তখন একটু সেজে গুজে যাই, তোমাদেরকেও একটু দেখাতে পারবো। যাই হোক, তো আস্তে ধীরে রেডি হয়ে গেলাম। আর আমার মেহেন্দিটা উঠে গেছে, সেই মনসা পুজোতে পড়েছিলাম। তো আমি না হয় আবার একটু পরে নেব পরে, এখন আর পরবো না। সামনে এবার দুর্গাপুজো আসছে, তখন পরবো। যাই হোক, আস্তে ধীরে অল্প স্বল্প মেকআপ টেকআপ করে আমি রেডি হয়ে গেলাম। বাইরে এত রোদ আছে, বেশি মেকআপ করা যাবে না, সব মেল্ট হয়ে যাবে। তো যাই হোক, কেমন লাগছে আমাকে জানিও। আর চুলটা আমি কোনো রকম করে বেঁধে ফেলেছিলাম, আমিই করেছি সবটা। তো তারপর চলে গেলাম বাড়ির পাশেই যে মন্দিরটা আছে সেখানে। তো সেখানে গিয়ে ঠাকুরমশাইকে তো প্রথমে তো অন্নভোগটা দিলাম, যেটা রাতে রেডি হবে। তো তারপর আবার জিজ্ঞেসও করে নিলাম পুজোতে কখন বসবে। ঠাকুরমশাই বললো 8টার মধ্যে বসে পড়বো, তুমি সন্ধ্যের দিকে চলে এসো। তো আমিও বললাম ঠিক আছে, চলে আসবো। তো এখানে হবে ভোগের আয়োজন, এখানে ভোগ রান্না হবে, আর ওদিকে মন্দিরে সব কিছু কাজ হবে। তো মন্দিরের সামনে একটা ধূত্র ফুলের গাছ আছে। তো অনেক দিন ধরেই নোটিস করেছি, কিন্তু কোনোদিন ওখান থেকে আর ফুল তোলা হয়নি আমার। তো ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে ফুল তুলতে গেছি যখন, তখন দেখি গাছে ভর্তি পিঁপড়ে। এত পিঁপড়ে কোথা থেকে এসেছে জানি না। ঠাকুরমশাইকে আমি জিজ্ঞেসও করলাম গাছে কি জল দেওয়া হয় না। ঠাকুরমশাই বললো যে গাছে জল দেওয়া হয়, কিন্তু পিঁপড়েগুলোর কারণেই হয়তো তুমি আজকে ফুলগুলো পেয়েছো। পিঁপড়েগুলোই হয়তো ফুলগুলোকে বাঁচিয়ে রেখেছে। তো যাই হোক, তো পিঁপড়েগুলো আছে বলে হয়তো ফুলটা পেলাম। যাক, পিঁপড়েগুলোও বেঁচে থাকুক, আর আমার না হয় ফুল গাছটাও বেঁচে থাকুক। আমরা তাহলে একটু ফুল পাবো বলো। ধুত্র ফুলের গাছ আমাদের বাড়িতে নেই, আর আশেপাশেও খুব একটা আমি দেখি না। তো তারপর চলে গেলাম ওই মন্দিরের দিকে যাব বলে। তো ওখানে আমরা দেখি আমার দিদি দাঁড়িয়ে আছে। সে আবার ক্যামেরা কনসিয়াস, ফটোজ ভিডিওস নিতে একেবারেই পছন্দ করে না। তো যাই হোক, খুব একটা বেশি জানেও না এইসব বিষয়ে। তো আমরা এখন যাচ্ছি তোরসা মন্দিরে। তো এখানে আমি প্লাস্টিকে করে কেন নিয়ে যাচ্ছি, তো সেটা হলো ওখানে অনেক বাদর আছে, তো তার জন্য প্লাস্টিকে করেই নিয়ে যাচ্ছি, যাতে একটু লুকিয়ে লুকিয়ে নিয়ে যাওয়া যায় মন্দিরের ভিতরে। কারণ গাছ লতা পাতা তুমি যাই নিয়ে যাও না কেন, ওরা যদি দেখে ফেলে তো ওটা আর তোমার হাতে থাকবে না, ওটা ওদের হাতেই চলে যাবে। তো যাওয়ার সময় ভাবলাম একটু এই দোকান থেকে একটু ভোগ প্রসাদ নিয়ে যাই। এটা হলো পিওর ভেজিটেরিয়ান একটা দোকান, আমরা এখান থেকেই সবসময় ওই মিষ্টি ভোগটা নিয়ে থাকি। তো তাই ভাবলাম এখান থেকেই নিয়ে নিই। তো দিদিও একটু নিল, আমিও একটু নিয়ে নিলাম। যাই হোক, প্রথমে তো আমাদের মনেই ছিল না যে আজকে অমাবস্যা আছে আর মায়ের স্নানের পালাটাও আছে। তো যেহেতু আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা ছিল ওখানে তো আর মায়ের স্নান এইসব দেখতে পারিনি। তো ভাবলাম যে ওখানে গিয়ে হয়তো দেখতে পারবো। তো যাই হোক, তো এটা আমরা উল্টো দিকে যাচ্ছি না, আমি উল্টো দিকে বসেছিলাম বলে ওটার ভিডিও নিয়েছি।
তো নিয়েছি যখন তখন তোমরা কেন দেখবে না, তোমরাও দেখো। তারপর আমি আমার সোজা দিকে বসেছিলাম, যেদিকে আমরা যাচ্ছিলাম। উল্টো দিকে আমি গাড়িতে বসতে পারি না, আমার খুব অস্বস্তি হয়, মাথাও ঘোরায়, সে যতটুকুই যায়নি হোক না কেন। তো এই হলো তোরসা ব্রিজ, তোরসা নদী, তোরসা মন্দির। আমি তো এটা বলেই জানি, আর কি কি বলে জানি সেটা আমি জানি না, ছোটোবেলা থেকে তো এটাই শুনে আসছি। তো আমি যখনই এখানে আসি তখনই আমি এখানে ভিডিওস, রিলস সব কিছুই বানাই। এবারও বানিয়েছি, কিন্তু স্টিল ফটো আমার অনেক দিন হলেও নেওয়া হয় না, তো এবারও আমি নিতে পারিনি। তো যাই হোক, তো এই করতে করতে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। আমরা হয়তো বলতেই ভুলে গেছিলাম যে আমরা তোরসা মন্দিরে যাচ্ছি। দেখো কতটা দূরে গিয়ে আমাদের নামিয়েছে। যাই হোক, তো তারপর আমরা মন্দিরে যখন ঢুকছিলাম তখন দেখি একটা বাদরও নেই। কি ভাগ্য ভালো বলো আমাদের, ওখানে একটা বাদরও নেই। পরশুদিন যখন আমার এক বান্ধবী এসেছে, ওর পার্স, ওর টাকা পয়সা সব কিছু বাদরগুলো নিয়ে চলে গেছিলো। ও অনেকগুলো টাকা নিয়ে এসেছিলো মন্দিরে, তো যাই হোক, তো একটা টাকাও পায়নি। ওই ভয়েই আমি আর কোনো রকমের কোনো সাজি, ফুলের সাজি টাজি কিছু নিয়ে যাইনি। তো একটা বাদরও এখানে না দেখতে পেয়ে তোমাদেরও হয়তো মনে হবে যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু না, এটা সত্যি কথা। তো যাই হোক, আমার সাজ, আমার শাড়ি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমি অনেক যত্ন সহকারে পরেছি। তো তারপর আমরা মন্দিরে চলে গেছি। মন্দিরে গিয়ে প্রথমে তো আমরা আগে হাত মুখটা ধুয়ে নিয়েছি, ওখানেই কল আছে, ওখানেই সব আছে, আর পাশেই একটা শিব মন্দিরও আছে। তো এখানে যে মায়ের পুজো হয় সেটা হলো শ্মশানকালী মায়ের পুজো হয় এখানে। আর আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওখানে তারা মায়ের পুজো হয়। তো যেটা আমি তোমাদের বলেছিলাম সেটা হলো গিয়ে দেখি ঠাকুরের স্নান, সজ্জা কোনো কিছুই, মানে সাজানো টাজানো যাকে বলে আর কি, তো কোনো কিছুই হয়নি। ঠাকুরমশাই বললো ভোগ নিয়ে এসেছো, এখন তার পুজো হবে না, পুজো হতে হতে তো রাত হবে, তোমরা ভোগে সব কিছু লিখে রেখে দাও, আমি তোমাদের যখন পুজো বসবো তখন তোমাদেরটা নিয়েই বসে পড়বো। তো ঠাকুরমশাই আমাদেরকে আরও একটা আবদার করেছে যে তোমরা যখন এই সকাল সকাল এসেছো তখন আমার একটা কাজ করে দিও, মায়ের যে ভোগ প্রসাদটা হবে সেখানে একটু সবজিকে বানিয়ে দিও। তো ঠিক আছে, ঠাকুরমশাই যখন বলেছে তাই না হয় করবো, কিন্তু তার আগে একটু শিব মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি। তো প্রথমে তো দিদি পুজো দিল, তারপরে আমি পুজো দিলাম, কিন্তু শিব মন্দিরেও অনেক ভিড় ছিল। ভিড় থাকলে কী হবে, পুজো তো দিতে হবে, তারপর আবার আমাদের ওদিকে লেটও হয়ে যাবে। তাই ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই, তারপরেই না হয় একটু সবজি বানিয়ে দেবো। তো দিদিও একটু বানাচ্ছিল, আমাদের সাথে আরও দুজন আন্টি ছিল, ওরাও বানাচ্ছিল, তাই ওদেরও হাতে হাতে আমরা একটু করে দিলাম। মন্দিরের এইসব কাজ করার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। আর তোরসা মন্দিরে আমি এরকম কাজ কোনোদিনও করিনি, এটা হয়তো আমার কপালে ছিল তাই। তো যাই হোক, তারপর আমরা চলে গেলাম একটু তোরসা মন্দিরের পেছন দিকটাতে এই কারণে গেছি, সামনের দিকটাতে তোমরা যেতে পারবে না, ওখানে ব্যারিকেড লাগানো আছে। তো কন্টিনিউয়াসলি যেহেতু বৃষ্টি পড়ছে তার জন্য ওখানে ব্যারিকেড লাগানো আছে যাতে কোনো বাচ্চা ওখানে যেতে না পারে। তো এখানে যখন আমি ওদিক থেকে ঘুরিয়ে আসছি, ঘুরিয়ে এসে যখন হাত মুখ ধোবো তখন দেখি দুটো পায়রা এখানে বসে আছে। প্রথমে তো ভাবলাম হয়তো কিছু হয়েছে নাকি, তারপর কাছে গিয়ে দেখি না, দিব্যি সুস্থ। কী জানি একজন আরেকজনের থেকে হয়তো রাগ করে বসে আছে। তা আমি আবার একটু হাতে জল নিয়ে এগিয়ে গেলাম যে ওরা হয়তো খাবে বলে, দেখি না, তারা তো দুজনের দিকে রাগ করে বসে আছে। তো তারপর আর কি তাদেরকে আর একটু বেশি বিরক্ত না করে আমি আর দিদি চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে যখন যাব তখন ভাবলাম যে দিদিকে একটু বলি আমাকে একটু ভিডিও করে দাও। আমার পাশে যে মেয়েটা দৌড়াদৌড়ি করছিল সেও হয়তো ভিডিও বানানোর জন্যই দৌড়াদৌড়ি করছিল। তো যেটা হয় আর কি, আমরা যখনই কোথাও যাই তখনই একটু ভিডিও, রিলস, ফটোস এগুলো তো নিয়েই থাকি। তো আমারও সেই কাজ ছিল। তো আমরা হাঁটা পথে তো আর ওখান থেকে আসিনি, আমরা ট্রাভেল করেই এসেছি। ওই যেটা হয় ছোটো ছোটো গাড়ি করে, পাবলিক ট্রান্সপোর্টে করেই এসেছি। এটা আমার বাড়ির রাস্তা ছিল, সামনেই আমার বাড়ির গলিটা। আর এই যে দাদাটাকে দেখছো, সে আমাকে বলছিল জানো তোমার না ভিডিও চলছে। তা আমি তো বলছি যে হ্যাঁ আমি জানি আমার ভিডিও চলছে, কারণ ও তো জানে না যে আমি বলেছিলাম। যে যাই হোক, তো এইগুলো করতে করতে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমার আরেক পিস্তু দিদি বসে আছেন, তো ওর সাথে একটু আড্ডা গল্প করে তারপর সন্ধেবেলা আবার মিষ্টি ভোগ নিয়ে চলে গেলাম আমার পাশে যে মন্দিরটা ছিল ওখানে। ওখানে গিয়ে দেখি কাকিমণিরা সব কিছু তৈরি করে রেখেছিল, বাস শুধু ঠাকুরমশাই বসলেই হয়ে যাবে। তখনও দেখি ঢাকালা আসেনি। তো তারপর যখন ঢাকিয়েরা আসলো তখন ঠাকুরমশাই বসে পড়লো। দেখো কত ভোগ, কত আয়োজন, এই সব দেখলে পরে আর ঢাকের আওয়াজ শুনলে পরে সবসময় এটাই মনে হয় যে আমাদের দুর্গাপুজো চলে এসেছে। আর বলতে গেলে চলেই এসেছে বলো, সামনের মাসেই দুর্গাপুজো। তোমাদের কার কী প্ল্যান আছে দুর্গাপুজোতে, কোথায় যাচ্ছো, কোথা থেকে ঘুরবে, কি ড্রেস নিয়েছো, কটা ড্রেস হলো সবার, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, আমিও না হয় আমারটা তোমাদেরকে জানাবো।
তো ঠাকুরমশাই দেখলাম তখন মাকে সাজাচ্ছিল ফুল দিয়ে, তাই ভাবলাম তোমাদের জন্য একটি ভিডিও করে নিই। আমি কোনোদিনও মায়ের স্নান, তারপরে মায়ের যে বস্ত্র পরানো, ওগুলো কোনোদিন দেখতে পারিনি। আশা করছি সামনের বার দেখতে পারবো, কারণ এরপর মহালয়াতেই যা মায়ের আবার বস্ত্র পরানো হবে। তো তারপর আমরা একটু প্রদীপ, মোম এসব জ্বালিয়ে মায়ের কাছে নিজের মনোবাসনা বললাম। মায়ের কাছে বলতে তো কোনো রকমের কোনো দ্বিধা নেই, জানি না কার কতটুকু পূরণ হবে, কিন্তু তারপরও বলতে তো হবেই বলো। তো তারপরে আর কি আমরা সবাই মিলে অঞ্জলি দিলাম। ওখানে বেশ অনেকজন লোক ছিল, আর পুজো হতে হতেও মোটামুটি 11:30 বেজে গেছিলো। তো লাস্টের দিকে আমি আর কোনো রকমের কোনো ভিডিও নিতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল, তাই আমি আর নিতে পারিনি। ওদিকে মাও সমানে ফোন করছিল কতক্ষণ লাগবে, আমি আসবো কি না। তো যেহেতু আমাদের পাড়া থেকে অনেক মানুষ ছিল, তার জন্য আমি আর মাকে আসতে বলিনি ওই মন্দিরে। তো তারপর আমরা সবাই একসাথে বসে মায়ের অঞ্জলি দিলাম, মাকে ভোগ নিবেদন করা হলো। আমরা যখন অঞ্জলি দিয়েছি, যজ্ঞ হচ্ছিল, তখন এই দেখো এই পুচকি কলা পাতা নিয়ে কি করছে। তো যাই হোক, যখন যজ্ঞ হচ্ছিল তখন সবার মাথায় কাপড় ছিল বলে, এই যে বেচারাকে দেখছো, এই বেচারার মাথায় কোনো কাপড় ছিল না বলে ও হলো কলা পাতা দিয়েই মাথাটাকে ঢেকে নিয়েছে। যজ্ঞের সময় মাথায় কাপড় রাখতে হয় তো, কিন্তু ওর কাছে তো কিছু ছিল না, ও তো আর জানে না বেচারা। তো এই হলো যজ্ঞ। যজ্ঞের পর আমরা সবাই আমাদের চরণামৃত নিয়ে, ভোগ নিয়ে নিজের বাড়িতে চলে গেলাম। তো আজ আসো, বাই বাই।